এটা বিজ্ঞানসম্মত হতে পারে না। ভাবতে হবে আমাদের এখানে নজির আছে এই গণতন্ত্রে যে আপনি একটা ভোট দিচ্ছেন 5 বছরের জন্য, কিন্তু 5 বছরের আগেই অনেক ক্ষেত্রে অনেক এদিক ওদিক হয়ে যায়, সরকারের ভাঙা গঠন ভাঙা গড়া হয়ে যায়। মহারাষ্ট্র এর আগেও তাই হয়েছে, মাঝপথে এসে বিজেপি গড়ে দিয়ে গেল। তো তখন এই এক দেশ এক ভোট কোথায় যাবে? যদি কোথাও অন্তর্বর্তী নির্বাচনের দরকার হয় তখন এক দেশ এক ভোট কোথায় যাবে? আমাদের যে পরিকাঠামো গঠন, ফেডারেল স্ট্রাকচার, আমাদের এখানে যে পরিস্থিতি, এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এতগুলি রাজ্য এবং এতগুলি রাজ্য, তাদের আলাদা আলাদা ইতিহাস, আলাদা আলাদা ভূগোল, আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা আলাদা নির্বাচনী রসায়ন, সেগুলোকে এক জায়গায় এনে একদিনে ভোট করা সবটা এটা বিজ্ঞানসম্মত হতে পারে না। ভাবতে হবে আমাদের এখানে নজির আছে এই গণতন্ত্রে যে আপনি একটা ভোট দিচ্ছেন 5 বছরের জন্য, কিন্তু 5 বছরের আগেই অনেক ক্ষেত্রে অনেক এদিক ওদিক হয়ে যায়, সরকারের ভাঙা গঠন ভাঙা গড়া হয়ে যায়। মহারাষ্ট্র এর আগেও তাই হয়েছে, মাঝপথে এসে বিজেপি গড়ে দিয়ে গেল। তো তখন এই এক দেশ এক ভোট কোথায় যাবে? যদি কোথাও অন্তর্বর্তী নির্বাচনের দরকার হয় তখন এক দেশ এক ভোট কোথায় যাবে? এগুলো তো আমাদের দেশে হয়েছে। আমাদের লোকসভা নির্বাচন অন্তর্বর্তীত হয়েছে, বিধানসভা একাধিক ক্ষেত্রে হয়েছে। তো ফলে আমরা কোনো অবস্থায় এই অবৈজ্ঞানিক জিনিসটা এগোতে দিতে পারি না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লোকসভা ভোট, বিধানসভা ভোট এবং স্থানীয় স্তরের ভোট, অর্থাৎ পঞ্চায়েত, পুরসভা যেগুলো আছে, এগুলো না সবকটার প্যাটার্ন আলাদা, ফোকাস আলাদা, অভিমুখ আলাদা। অর্থাৎ লোকসভার ভোট মানুষ দেন দেশ গঠন, এটা মাথায় রেখে দেশ পরিচালনা। রাজ্য সরকারটা হচ্ছে বিধানসভায়, আবার স্থানীয় প্রশাসন এখানে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একজন ভোটার, একজন নাগরিক, তিনি কিভাবে একদিনে সবটার, এটা তো লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন বা বাকিগুলি যদি একসঙ্গে হয় তাহলে এই অভিমুখগুলি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। ফলে এটা কোনো অবস্থায়, আর আপনি কখন শুরু করবেন? যখনই এটা শুরু করতে যাবেন, কিছু রাজ্য দেখা যাবে যে তারা তো 5 বছর মেয়াদ সম্পূর্ণ করেনি, তাহলে তার মাঝপথে ঢুকে গিয়ে কি হাল হচ্ছে। এটা এখানে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আগে সবিস্তারে চিঠি লিখে যথাযথ জায়গায় জানিয়ে দিয়েছেন এটা অবৈজ্ঞানিক, এটা হতে পারে না আমাদের দেশে। এখন কেন্দ্রীয় সরকার যদি এই ব্যাপারে এগোতে চায় তাহলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং দেশের অন্যান্য নেতৃত্ব যারা আছেন তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। দিল্লিতে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, আমি একটু বাদে করি, একটু বাদে। বাংলার যে লক্ষ্মীর ভান্ডার মডেল নিয়ে আলোচনা হয়, দিল্লির বিধানসভা নির্বাচনও লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ, এবং আজকে আপ ঘোষণাও করেছে যে মহিলাদেরকে 2000 মানে জিতলে দেওয়া হবে 2100 টাকা করে, এবং যেটা বাংলাতে হয়েছে কার্যত তারই প্রচারের আগে। দেখুন, লক্ষ্মীর ভান্ডার সারা দেশের কাছে একটা মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বেশ কিছু, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, নারী শক্তিকে পৃষ্ঠপোষকতার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের স্কিমগুলি করেছেন। রাজ্যের বিরোধী দলগুলি এগুলো নিয়ে একটা সময় কুৎসা করলেও সময়ের সঙ্গে এটা প্রমাণিত হচ্ছে যে সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল গ্রহণ করছে। স্বয়ংবরতা, আর্থিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিচ্ছেন, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত। এখন দেখুন, যারা সমালোচনা করেছিল সেই দলগুলির বিভিন্ন রাজ্যের নির্বাচনে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল ফলো করছে। দিল্লিতে আপ, তারাও অনুভব করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য, নারী শক্তির জন্য যে মডেলটি করেছেন এটা এক ধরনের সমাজ সংস্কারমূলক পথ। একটা সময় রাজা রামমোহন রায় নিয়েছিলেন সতীদাহ প্রথা বন্ধ করা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়েছিলেন বিধবা বিবাহ আবার প্রচলন এবং নারী শিক্ষা।
সেখানকার সময়ের সেই সময়ের মনীষীরা যা যা কাজ করে গেছেন তার উত্তরসূরি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার মহিলা সমাজের জন্য, মহিলা সমাজের অধিকার, আর্থিক অধিকার, সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকারের জন্য এই সংস্কারমূলক কাজগুলি করছেন। এবং সেটা গোটা দেশ, আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন কাল গোটা ভারতবর্ষ তাই ভাবে। প্রত্যেকটা স্কিমের ক্ষেত্রে তা প্রমাণিত হচ্ছে এবং লক্ষ্মীর ভাণ্ডার তার একটা জ্বলন্ত উদাহরণ। আরাকান আর্মিকে সামলাতেই বাংলাদেশের এই মুহূর্তে নাজেহাল অবস্থা। অন্যদিকে লং মার্চের নামে কার্যত তাদের ফ্লপ শো। চিন্ময় কৃষ্ণের জামিন বা তাকে মুক্তির ব্যাপারে প্রহসন চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিএনপি ক্রমাগত হুঙ্কার দিয়ে যাচ্ছে ভারতে। দেখুন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন যে এটা তো রাজ্যের ক্ষমতা নেই, ফলে এ বিষয়ে আমরা কিছু বলতে পারি না, কিছু করতে পারি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বসে আঙুল চুষছে কেন, কি জন্য? বাংলাদেশে যে অশান্তি হচ্ছে, বাংলাদেশে এই যিনি গ্রেফতার হয়ে রয়েছেন, বিচারের নামে প্রহসন চলছে, বাংলাদেশের ধারাবাহিক প্ররোচনামূলক কথাবার্তা, ভারত বিরোধী কথাবার্তা যেগুলো বলা হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রের কিছু ভারত বিরোধী শক্তি তারা বাংলাদেশের মঞ্চটাকে ব্যবহার করছে, আর কেন্দ্রীয় সরকার আঙুল চুষছে। পার্লামেন্ট চলছে, সংসদ চলছে, কেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে, সংসদে এসে বাংলাদেশ ইস্যুতে বিবৃতি দিচ্ছেন না? তৃণমূল কংগ্রেস দাবি করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সংসদে এসে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিতে হবে। তৃণমূল কংগ্রেস দাবি করছে যেহেতু আন্তর্জাতিক ইস্যু এবং বাংলাদেশ নিয়ে যেহেতু করার অধিকার, পদক্ষেপের অধিকার কেন্দ্রীয় সরকারের রয়েছে, তাই দিল্লির সরকারকে, নরেন্দ্র মোদীর সরকারকে অবিলম্বে বাংলাদেশে যে ভারত বিরোধী জিগির চলছে সেগুলো থামাতে কড়া ব্যবস্থা নিতে হবে। মাননীয় বিদেশ সচিব গেলেন, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু তারপরেও যদি একই ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে এই লোক দেখানো বৈঠকগুলো করে করছে কি? কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নিক। ভারতবর্ষ প্রতিবেশী দেশ, আর বাংলা একেবারে সেই প্রতিবেশী দেশের সীমান্তে রয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, বাংলাদেশে যে ধরনের প্ররোচনামূলক বাল্যখিল্য মন্তব্য করা হচ্ছে বারবার, সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলোর প্রভাব পড়ছে মানুষের মধ্যে, মানুষের আবেগে আঘাত লাগছে। এগুলো তো কেন্দ্রীয় সরকারকে থামাতে হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুন, প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দিন পার্লামেন্টে, তারা কি ভাবছেন, কি করছেন, কি পদক্ষেপ নিচ্ছেন বাংলাদেশের এই ধরনের প্ররোচনা